সাংস্কৃতিক চেতনাটা যদি না বাড়ে তাহলে কিন্তু রাজনৈতিক পরিবর্তন হয় না। যে রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্র তো ওই রাষ্ট্র না, শাসকের পরিবর্তন যেটা হচ্ছে এটা আমরা দেখছি, কিন্তু ব্যবস্থার পরিবর্তন না। ছোট ছোট রোগগুলোকে করে বড় রোগটাকে দূর করতে পারবো না, বা রোগের লক্ষণকে আক্রমণ করে রোগের কারণকে দূর করতে পারবো না। একটা সামাজিক বিপ্লব দরকার। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজ মুখোমুখি হয়েছি আমাদের দেশের প্রবীণ বুদ্ধিজীবী ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। 23শে জুন তিনি 90-এ পা দেবেন। তার এই দীর্ঘ পথ চলার কিছু অভিজ্ঞতার কথা শুনতে চাই। স্যার, জন্মদিনে আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ অনেক। 90-এ পা দিলেন, কি অনুভূতি আপনার? না, আমার অনুভূতি তো হচ্ছে যে এই সময়ে মানুষ যখন বয়স হয়ে যায় তখন তাদের নানান রকম অসুখ বিসুখ হয়, একটু তার আগের মতো কর্মক্ষমতা থাকে না, এবং একটা মৃত্যু চিন্তাও আসে। ওইগুলো আসছে, কিন্তু আমি যেটা করতে চেষ্টা করি সেটা হচ্ছে যে কাজের মধ্যে ব্যস্ত থাকা। এবং আমরা যেটা দেখলাম আমার দীর্ঘ জীবনে সেটা হলো যে অনেক ঘটনা ঘটলো, পরিবর্তন এলো, রাষ্ট্র বদল হলো, কিন্তু সমাজ বদল হলো না। সমাজের যে পুরনো সম্পর্ক, সেই যে চিরস্থায়ী বন্দোবস্ত একটা সম্পর্ক স্থাপন করেছিল জমিদার এবং প্রজার, ওইটাই ভিন্ন নামে ভিন্নভাবে পুনরুৎপাদিত হয়েছে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে। এবং আমাদের সমাজের এই যে জায়গাটা, এটা সেজন্য সমাজটা বদল হয় নাই, রাষ্ট্র বদল হলো। সমাজ এবং রাষ্ট্র বদল হলো মানে কি, সেইটারও আবার একটা ব্যাখ্যা দিতে হবে, যে রাষ্ট্র বদল হওয়া মানে হচ্ছে যে রাষ্ট্রের চরিত্রে কিন্তু বদল হয় নাই। কাজেই আমার অনুভূতিটা হলো যে এই ব্যবস্থাটাকে বদল করা দরকার। এবং এখানে একটা যেটা আমি ক্রমাগত আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে এটা আমার কাছে স্পষ্ট হয়েছে, যে একটা সামাজিক বিপ্লব দরকার। অনেক রকম বিপ্লবের কথা আমরা শুনি, সেই বিপ্লব অভ্যুত্থান ঘটেছে, পরিবর্তন ঘটেছে, কিন্তু সামাজিক বিপ্লব ঘটেনি। সামাজিক বিপ্লব মানে হচ্ছে সামাজিক সম্পর্কে পরিবর্তন। আমরা জানি যে রাষ্ট্রের ধর্ম হলো দুর্বলকে রক্ষা করা এবং দুর্জনকে প্রতিরোধ করা। আপনার অভিজ্ঞতা কি বলছে? আমাদের রাষ্ট্র কি এটা করছে? আপনি যে রাষ্ট্রের সংজ্ঞা দিলেন সেটা একটা আদর্শ রাষ্ট্র, মানে আদর্শ রাষ্ট্রের কল্পনা মানুষ করেছে, একটা স্বপ্ন রাষ্ট্র কল্পনা করেছে। কিন্তু আমাদের যে রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্র তো ওই রাষ্ট্র না। আমরা যে রাষ্ট্র পেলাম বাংলাদেশে, সেটা একটা উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি। সেই রাষ্ট্র পিতৃতান্ত্রিক, সেই রাষ্ট্র পুঁজিবাদী আদর্শে বিশ্বাস করে, সেই রাষ্ট্র আমলাতান্ত্রিক। আর যেটা আমরা দেখলাম যে এই যে সমাজের মধ্যে আমাদের মস্ত বড় সমস্যা ছিল যে আমরা কেন এত দরিদ্র, সেই সমস্যাটা হচ্ছে এই কারণে যে এখানকার মানুষ শ্রম দিয়ে উৎপাদন করেছে, সম্পদ সৃষ্টি করেছে, কিন্তু সেই সম্পদ পাচার হয়ে গেছে। এই পাচার হওয়াটা ওই মোগল আমলে ছিল, এই পাচার হওয়াটা ব্রিটিশ শাসনের আমলে ছিল, পাকিস্তান আমলে ঘটছিল। এবং আমরা আশা করেছিলাম যে নতুন যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করছি সেইখানে এইটা ঘটবে না, আমাদের সম্পদ আমাদের এখানেই থাকবে এবং এই সম্পদকে আমরা বিকশিত করব। আমরা যুদ্ধের পরে বিপুল পরিমাণ সাহায্য পেয়েছি, সেই সাহায্যগুলোকে ব্যবহার করে আমরা একটা নিজস্ব স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর একটা অর্থনীতি গড়ে তুলব। সেই অর্থনীতিটা আমরা গড়ে তুলতে পারলাম না। 90-এর এরশাদ বিরোধী গণ আন্দোলনের বিজয় এবং এই যে 24-এর জুলাই আগস্ট অভ্যুত্থান, মানুষ প্রাণ দিল, পরিবর্তন হলো। কিন্তু আপনি যেটা বললেন, আসলে কী পরিবর্তন? আসলে হচ্ছে পরিবর্তনটা হচ্ছে যে শাসকের পরিবর্তন যেটা হচ্ছে, এটা আমরা দেখছি, কিন্তু ব্যবস্থার পরিবর্তন না। এইটাকে দেখতে হবে যে ব্যবস্থাটার পরিবর্তন হচ্ছে কিনা, যে ব্যবস্থাটা সেই পুরনো পুঁজিবাদী ব্যবস্থা রয়েছে, রাষ্ট্র সেই পুঁজিবাদী আমলাতান্ত্রিক রাষ্ট্র,
এবং আইন কানুন যদি বলেন, সেই ব্রিটিশরা যে আইন কানুন তৈরি করেছিল, যে রকম বাহিনী তৈরি করেছিল, যে আমলাতন্ত্র তৈরি করেছিল, যে বিচার ব্যবস্থা কায়েম করেছিল, সেইগুলো সবই রয়ে গেছে। কিন্তু এইগুলো আরও নিষ্ঠুর হয়েছে, এগুলো আরও অদক্ষ হয়েছে, এবং এখানে কর্তৃত্বটা আরও বেশি বেড়ে গেছে। এটা আরও বেশি কর্তৃত্ববাদী আমাদের একটা রাষ্ট্র হয়ে পড়েছে। এই যে পরিবর্তন, ব্যবস্থা বদল এবং রাজনীতির বদল, এটা কিভাবে সম্ভব হবে? আমাদের দেশে যেটা দরকার সেটা হলো, যে কোনো জায়গাতেই আপনি দেখুন, সাংস্কৃতিক চেতনাটা যদি না বাড়ে, তাহলে কিন্তু রাজনৈতিক পরিবর্তন হয় না। তো সাংস্কৃতিক চেতনা তো আমাদের এখানে নামছে। যেমন ধরুন, এই যে ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ এই শুরু থেকেই ছিল, যখন থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। ওইখান থেকে তরুণরা তৈরি হয় নেতৃত্ব দেওয়ার জন্য, কেবল রাজনীতিতে না, সর্বক্ষেত্রে, এবং সাংস্কৃতিক একটা প্রস্তুতি তারা নিয়ে আসে। সেই ছাত্র সংসদ নেই। আবার দেখুন, জ্ঞানের যে চর্চা, সেইটা কিন্তু উৎসাহিত হচ্ছে না। এখন টাকা শাসন করে, জ্ঞান টাকার অধীনে চলে গেছে। আবার যদি ধরেন, আমাদের এটা একটা অকল্পনীয় ছিল যে 3 ধারার শিক্ষা, 3 ধারার না, আবার 3 ধারার মধ্যে উপধারাও আছে, 3 ধারার শিক্ষা এখানে কায়েম হবে। এটা ছিল ব্রিটিশ আমলে, এটা পাকিস্তান আমলেও ছিল, কিন্তু বাংলাদেশ আমলে এটাকে আমরা উঠিয়ে দেব এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এক ধারার শিক্ষা প্রতিষ্ঠা করব। সেইটা না করে আমরা যে 3 ধারাকেই রেখে দিলাম, কেবল রেখে দিলাম না, 3 ধারা ব্যাপক হলো, গভীর হলো। এটা, এবং এই 3 ধারা কিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে? সেটা হচ্ছে শ্রেণী বিভাজনের ওপর। শিক্ষা শ্রেণী বিভাজনকে আরও গভীর করছে। শিক্ষা যে একটা ঐক্য গড়বে, একটা মানুষের সঙ্গে ঐক্য, যাকে আমরা জাতীয় ঐক্য বলতে পারি, সেই জাতীয় ঐক্য তো তৈরি হচ্ছে না। কাজেই আর সাংস্কৃতিক কাজ একেবারেই কমে গেছে, ভীষণভাবে কমে গেছে। গ্রামাঞ্চলে ধরেন এখন ওয়াজ হয়, ওই ওয়াজকেই মানুষ সাংস্কৃতিক কাজ মনে করে। নাটক বলেন, গান বলেন, নৃত্য বলেন, চলচ্চিত্র প্রদর্শনী বলেন, অন্যরকম প্রদর্শনী বলেন, এমনকি সিনেমা দেখানোর উপরেও হামলা হচ্ছে। এবং যে ঘটনা ঘটছে, যেরকম আগে কখনো ঘটেনি। যেমন টাঙ্গাইলের একটা ছোট ঘটনা বলতে হবে, যে এই পাঠাগার থেকে 500 বই লুট করে নিয়ে গেল। লুট করে নিয়ে গিয়ে এইগুলো আবার জমা দিয়েছে ওই উপজেলা নির্বাহী যে কর্মকর্তা, তার কাছে, যে তারা কোনো অপরাধ করে নাই, চুরি করে নাই, এগুলো একটা ভালো কাজ করেছে। এবং নির্বাহী অফিসার বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, আমরা পরীক্ষা করে দেখব যে এই বইগুলো কী। তো বই থেকে গ্রন্থাগারের ওপর আক্রমণ কিন্তু 71 সালে হবে বলে আশঙ্কা করেছিলাম আমরা। ওই যে আলবদর বাহিনী এরকম ঘোষণা দিয়েছিল যে তারা সব গ্রন্থাগারে যাবে এবং তারা যে তাদের অপছন্দের বইগুলো সব পুড়িয়ে দেবে। আবার পাকিস্তানি হামলাদাররা বই পুড়িয়ে জ্বালানি হিসেবে বই ব্যবহার করেছে, যেখানে তারা ক্যাম্প করেছে। কিন্তু গ্রন্থাগার থেকে বই লুণ্ঠিত হবে এবং সেই বই আবার প্রশাসনের কাছে জমা দেওয়া হবে, এইটা হয় নাই। আমরা দেখছি এই জিনিসগুলো কিন্তু মানে বোঝা যাচ্ছে যে সংস্কৃতি চর্চার ওপরে আক্রমণ হচ্ছে এবং সংস্কৃতি চর্চা নিরুৎসাহিত হচ্ছে। জুলাই আগস্ট পরিবর্তনের পর এই অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু দুঃখজনক হলো শিক্ষা সংস্কারের দিকে কিন্তু কোনো মনোযোগ নেই এবং শিক্ষা সংস্কারের কোনো কমিশনও গঠন নেই। আপনি যেভাবে বললেন যে শিক্ষাকে গুরুত্ব দেওয়া দরকার, আমি আবার উল্টোভাবেও দেখতে চাইব যে প্রত্যেকটা সরকার এসেই তারা একটা শিক্ষা কমিশন গঠন করে এবং পরবর্তী যে সরকার আসে সেই সরকার ওইটাকে বদল করে আরেকটা করে। তো এইটা কিন্তু সমস্ত পরিবর্তনটা ঘটছে এই যে মূল ধারা, সেই ধারার এই শিক্ষা পরিবর্তনগুলো। যে ইংরেজি মাধ্যমে কিন্তু পরিবর্তন নাই, বা ওখানে কমিশনও নাই, এই মাদ্রাসায়ও কোনো কমিশনও নাই। কাজেই আপনি একদিকে বলতে পারেন যে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় না, আরেকদিকে বলতে পারেন যেটা ভালোই হয়েছে যে তড়িঘড়ি করে কিছু পরিবর্তন করা হলো,
তারপরে আবার দেখা গেল যে এই পরিবর্তন অপ্রয়োজনীয়। যেমন ধরুন এই যে বিগত সরকার কতগুলো অপ্রয়োজনীয় পরীক্ষা, পাবলিক পরীক্ষা যোগ করে দিয়েছিল, পরে আবার সেই পাবলিক পরীক্ষাগুলো বাদ করে দিল। এটা কেন করা হলো, কেন বোঝা গেল না। আরেকটা জিনিস আমি খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলা নবম এবং দশম শ্রেণী আপনি জানেন পাঠ্যপুস্তকে থেকে অনেকগুলো রচনা বাদ দেওয়া হয়েছে। 11টা কবিতা, 4টা গল্প প্রবন্ধ বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে কেন বাদ দেওয়া হয়েছিল। অনেক তদন্ত হচ্ছে, আমি মনে করি এইটাও তদন্ত হওয়া দরকার যে কীভাবে, কার চাপে এইটা করা হয়েছিল। এবং সেই শক্তি কিন্তু যারা চাপ দিয়েছে তারা কিন্তু এখন আরও শক্তিশালী হচ্ছে। আপনি তো সারা জীবন অসাম্প্রদায়িকতার পক্ষে লিখে আসলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লিখে আসলেন। এই জীবনের এই পর্যায়ে এসে কি দেখছেন? সাম্প্রদায়িকতা কমলো না বাড়লো? না, সাম্প্রদায়িকতা জিনিসটাই তৈরি করা হয়। সাধারণ মানুষের মধ্যে কিন্তু সাম্প্রদায়িকতা নাই, আমরা কখনো দেখিও নাই। কিন্তু এইটাই হচ্ছে যে যারা কতগুলো উদ্দেশ্যমূলকভাবে নিজেদের ক্ষমতাকে সংহত করার জন্য তারা এইটাকে তৈরি করে, একটা বিভাজন তৈরি করে। তো এইটা যেমন ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে, তেমনি এই সাম্প্রদায়িকতার শক্তিটাও বাড়ছে। একই জিনিস আমি মনে করি এই পুঁজিবাদী যে দুষ্ট ব্যবস্থা, এগুলো তারই প্রতিফলন। এবং যেমন করে এখন মানুষ বেকার, যেমন করে ধরুন আত্মহত্যা করে, যে পরিমাণে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আত্মহত্যা করছে, ছাত্রী আত্মহত্যা করছে, এবং যারা আত্মহত্যা করছে না, বহু মানুষ নির্জীব হয়ে গেছে, বহু মানুষ এখন অসহায় অবস্থায় চলে গেছে। এই সমস্তটাই হচ্ছে একটা জিনিসের প্রতিফলন। পুঁজিবাদ তার চরম সংকটের মুহূর্তে এসছে, এবং এখানে বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, তথাকথিত জাতীয়তাবাদ, এইগুলো নানান জিনিসকে তারা ব্যবহার করতে থাকবে। কারণ তারা ওই যে অল্প কয়েকজনের মালিক যারা সম্পদের, তারা তাদের সম্পদকে রক্ষা করার জন্য এবং সম্পদকে বাড়ানোর জন্য এই কৌশলগুলো ব্যবহার করবে। সাম্প্রদায়িকতা ওই কৌশলেরই ব্যাপার। যেমন ভারতের যে হিন্দুত্ববাদী যে সরকার, তারা কিন্তু জনগণের মঙ্গলের জন্য এটা করছে না, তারা তাদের কর্তৃত্বের জন্য করছে, এবং তাদের যে তৎপরতা সেইটা কিন্তু এখানেও প্রভাব ফেলছে। তো সাম্প্রদায়িকতার জিনিসটা একটা কৃত্রিম জিনিস, এটা শাসক শ্রেণীর জিনিস, এটা সাধারণ মানুষের সমস্যা নয়। তবে এইটাকে রুখবার জন্য যেটা দরকার, সেটাকে আমি মনে করি ওই যে সাংস্কৃতিক আন্দোলন, সেই সাংস্কৃতিক আন্দোলনটাকে বড় করতে হবে। এবং সেই সাংস্কৃতিক আন্দোলন, আমি আবারও বলবো, আদর্শ নিরপেক্ষ হবে না। সেই সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য হবে সমাজে পরিবর্তন আনা, ব্যবস্থায় পরিবর্তন আনা। ছোট ছোট রোগগুলোকে করে বড় রোগটাকে দূর করতে পারবো না, বা রোগের লক্ষণকে আক্রমণ করে রোগের কারণকে দূর করতে পারবো না, রোগের কারণটাকে আক্রমণ করতে হবে। স্বপ্নভঙ্গের বেদনায় যখন মুহ্যমান হওয়ার কথা, তখনও এই 90 বছর বয়সে আপনি সক্রিয় আছেন, প্রতিবাদী আছেন। এই প্রাণ রস কোথা থেকে সংগ্রহ করেন? না, আমি এই প্রাণ রস যদি বলেন, সেটা এই জায়গা থেকে যে আমি মনে করি যে ওই ছেলেবেলা থেকে আমার মনে হয়েছে যে ব্যবস্থাটা আছে এটা ঠিক না, এটা অন্যায় ব্যবস্থা। আমার বাবা বলতেন যে আমার যে এই ছেলেটা কিছুতেই সন্তুষ্ট হয় না। তো আমার অসন্তোষটা যতটা না ব্যক্তিগত ছিল, তার চাইতে সমষ্টিগত ছিল। আমি দেখতাম যে খুব অন্যায় চলছে, যে এই অন্যায়গুলো, এই অন্যায়ের বিরুদ্ধে আমার কাজ করা দরকার। সেই জন্য আমি ওই লিখেছি, আমার লেখার মধ্যেও এটা আছে। সেই জন্য আমি আবার সাংস্কৃতিক যে আন্দোলন তাতে অংশ নিয়েছি, এবং রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়েছি। তো আমি ওইটাতে হচ্ছে আমার মনে হয়েছে যে এটা আমার কর্তব্য। আপনার জন্মদিনে তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। না, তরুণরাই হচ্ছে সবচাইতে শক্তিশালী, এবং তরুণরা বিভ্রান্ত হচ্ছে, তরুণদেরকে বিভক্ত করা হচ্ছে, বিপদগামী করা হচ্ছে। তরুণদের উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেমিক হতে হবে, প্রথম কথা। কিন্তু শুধু কেবল দেশপ্রেমিক হলেই চলবে না, সমাজকে বদল করতে হবে। দেশপ্রেম এবং সমাজ বদল, এই দুইটাকে একসাথে করতে হবে। এবং সেই জন্য এইটা যদি থাকে, তাহলে ধরুন যে আমাদের যে মেধা পাচার,
এটাও কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে। বাংলাদেশ হওয়ার পরে যে হারে মেধা পাচার ঘটেছে সেটা আগে কখনো ঘটেনি। তো এই তরুণদেরকে দেশপ্রেমিক হলে তারা দেশের ভেতরে থাকবে, এই সমাজ বদল করার চেষ্টা করবে। কাজে এই দেশপ্রেম এবং সমাজ বদলের চেষ্টা, এবং তার জন্য যেটা দরকার সেটা হলো জ্ঞানের চর্চা। জ্ঞান ছাড়া কিন্তু কোনো কাজ হবে না, এবং জ্ঞান চর্চা করলে সাংস্কৃতিক মান বৃদ্ধি পাবে, এবং জ্ঞানের কোনো বিকল্প নেই।